সনাতন নেতা কোথাও কোথাও গিয়ে খালি অভিমান করে ফেলে, খালি বলে আমি পুজো ছেড়ে চলে যাব, আমি পুজো করব না। এগুলো কেন তুমি বলো? আমি না প্রণাম করার জন্য একটা পা খুঁজছি, যে পাটা ভূমিতে থাকবে। এটা চাষির পা, সাধারণ মানুষের পা, যেখানে প্রণাম করা যাবে। মারাদোনার ভক্ত, আমি তো বেশি ভক্ত। আচ্ছা, তো আমি আশেপাশে কাউকে দেখি না। আমরণ আমি এই দুর্গাকে নিয়ে বেঁচে থাকবো আঁকড়ে ধরে। নমস্কার, সিটির মহাপুজোয় আপনাকে স্বাগত। আপনাদের সাথে আমি শান্তনু। আর আমার মুখের হাসি বলে দিচ্ছে যে আমি কেন এতটা এক্সাইটেড। বিকজ দ্য ব্র্যান্ড অফ দুর্গাপুজো, যার সামনে আমি এই মুহূর্তে রয়েছি। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, প্লিজ ওয়েলকাম আজকে আমার গেস্ট সনাতন দিন্দা। সনাতন দা, অসংখ্য ধন্যবাদ। শুধু আজকে সনাতন দা নেই, সনাতন দার সাথে বনুশ্রীও আছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের পুজোতে সময় দেওয়ার জন্য। প্রচন্ড ব্যস্ত। আমি না প্রথমেই বলি, এই ধরো যেভাবে আমি দেখছি তোমাকে, এরকম দেখে অভ্যস্ত নেই। তুমি মানে একটা আলাদা একটা স্টাইল আছে, এবং লোকজনের কথা তোমার একটা ফর্মা আছে। আজকে এই যে এই ধরো এই যে এই গামছা টামছা নিয়ে এই ব্যাপারটা একটু আমার কাছে, এটা কি খুব পরিশ্রমের বা খুব এই চাপের কারণে এই ব্যাপারটা, এটাই নাকি নতুন স্টাইল? না, এটা আসলে এই স্টাইলটা করে নিয়েছি, এটা একটা সাবালটান কালচার। আচ্ছা, চাষা ভুষো শ্রমিক, আসলে তো আমি এখানে শ্রমিক, একজন শিল্পের শ্রমিক। ঠিক। তো এই কাজ করতে গিয়ে ঘাম মুছতে হয়। তো ঠিক ঠিক। আর এটা একটা মানে স্টাইল, তার সঙ্গে ইউটিলিটি হয়েছে। আমি যতক্ষণ থেকে আসলাম, যতক্ষণ দেখলাম তোমার, এরকম খুব কম মানুষ আছে যিনি পাই টু পাই প্রতিটা কোনায় কি কি হচ্ছে, প্রতিটা জায়গায় কি কি হবে, এই যে একটা প্যান্ডেলের সাথে কোথাও গিয়ে মেলবন্ধন ঘটানো। হয়তো তুমি নিজে যেভাবে দেখছো সেটাকে যে দেখানোর যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার কর্মকাণ্ড আজ থেকে অনেক বছর আগে। কিন্তু সনাতন নেতা কোথাও কোথাও গিয়ে খালি অভিমান করে ফেলে, খালি বলে আমি পুজো ছেড়ে চলে যাব, আমি পুজো করব না। এগুলো কেন তুমি বলো? এগুলো কোন অভিমান থেকে বলো? আসলে এই অভিমানটা মানুষ তো হয়, অভাব অনটন অভিযোগ সবকিছু থেকে অনুযোগ হয়, কিন্তু ওই বলে ফেলি ঠিক আছে, কিন্তু হয় না। কারণ আমি তো এখন মানে প্রতিজ্ঞাই করছি যে যতদিন বাঁচবো ততদিন এই দুর্গাকে নিয়ে বাঁচবো। কারণ ও আমার শিরা ধমনী রক্তের স্রোতের মধ্যে, আমার গ্রে ম্যাটারের মধ্যে না কিলবিল করছে। আমি একে নিয়ে একে ছাড়া বাঁচতে পারবো না। মানে এখন দুর্গাপুজোর শিল্প এমন একটা লেভেলে চলে গেছে যে আগে যেরকম মানে বলতাম মেইন স্ট্রিম আর্ট দুর্গাপুজো, এখন না সব মিলেমিশে একাকার হয়ে গেছে। কারণ আমি তো আজ থেকে 28 বছর আগে যে এই যে মেইন স্ট্রিম আর্ট বলছি বা যা কিছু বলছি, হোয়াইট কিউব থেকে বা গ্যালারি থেকে ফুটপাতে এনে ফেললাম, তো রাজপথে এনে ফেললাম। কিন্তু আমার গ্যালারির সঙ্গে বা মেইন স্ট্রিম আর্টের সঙ্গে কোন রকম কোনো দ্বন্দ্ব নেই। কারণ হোয়াইট কিউবের চ্যালেঞ্জ হচ্ছে ভয়ঙ্কর, আর এখানকার চ্যালেঞ্জ হচ্ছে ভয়ঙ্কর। তো আমি কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব না রেখে, কারণ আমি জানি হোয়াইট কিউবের চ্যালেঞ্জটা কি, কারণ আমি তো ওখানটা আমার সবসময় বিচরণ ক্ষেত্র, বিচরণ করতে পারি। আর কিন্তু এই চ্যালেঞ্জটা আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। যার জন্য ওই জন্য বলছি যে আমরণ আমি এই দুর্গাকে নিয়ে বেঁচে থাকবো আঁকড়ে ধরে। কারেক্ট। এবং সেটাই হচ্ছে। এই 28 বছরের কথা বললে, আমাদের আইন বলে যে 18 বছরে যে কোনো মানুষ স্বাবলম্বী হয়ে যায়। 28 বছর ধরে তুমি আমাদেরকে নতুন নতুন ভাবনা চিন্তা দেখাচ্ছ, আর তার সাথে নাকি সেই মানুষটাকে তুমি খুঁজে বেড়াচ্ছ যে তোমাকে জুতো নিয়ে আসবে, মারবে, তারা করবে। এইগুলো তুমি বলো, আমরা পড়ি। আজ আমি তোমার সামনে জিজ্ঞেস করছি, এই 28 বছর ধরে তুমি কি সেই 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 মানুষ, সেই সব সমাজ? আসলে এটা না, ইতিহাসের পুনরাবৃত্তি কোনোদিনও হয় না। ঠিক। একটা প্রলয় ঘটে, হয়তো টিসুমানি এসেছিল, আবার হয়তো আসবে অন্য রূপ নিয়ে, কিন্তু হয়তো একরাশ জুতোর জন্য অপেক্ষা করবো। কেন তুমি জুতোর জন্য অপেক্ষা করো? শিল্পীরা বলে আমরা হাততালির জন্য, প্রশংসার জন্য আমরা অপেক্ষা করি। যে কোনো শিল্পীর কাছে এই মানুষের প্রশংসা, হাততালি, মানুষের বাহবা, এগুলোই কাম্য। তারপর তো অর্থনৈতিক বিষয় আছে। কিন্তু
তুমি বারবার করে বলো যে ওই বিষয়টা আসলে আমি আমি না প্রণাম করার জন্য একটা পা খুঁজছি, যে পাটা ভূমিতে থাকবে। একটা চাষির পা, সাধারণ মানুষের পা, যেখানে প্রণাম করা যাবে। যাদের কাঁধে চেপে, যারা আজকে আমাকে মানে নেতা করেছে দুর্গাপুজো, যারা একটা সেলিব্রিটি করেছে, ঠিক তাদের পা খুঁজি। তাদের পা তো পাবো না, পায়ের চরণের সেই বস্ত্রটা যদি আমার গায়ে ছুঁড়ে মারে, তার থেকে বড় পুষ্পাঞ্জলি আরো কিছু হতে পারে না, আমি মনে করি। আহ, আজকে যখন এখানে আসলাম, কত বড় পরিবার তোমার, মানে 28 বছর আমি যদি শুরুটা করি, তখন নিশ্চয়ই এত বড় পরিবার নিয়ে তুমি এতজন পরিবারকে নিয়ে কি তুমি করেছো? তখন তো নিশ্চয়ই আরো কম পরিবারকে নিয়ে তুমি যাত্রা শুরু করেছিলে। না, তখন তো আসলে এইভাবে ভাবিনি যে এত আচ্ছা। বড় বৃহত্তর পরিবার হতে পারে। তখন তো কিছুটা খেলার ছলে নেমেছিলাম যে ঠিক আছে, আমাকে তো কলকাতার মানুষজন চেনে, কিছু গুটি কয়েক মানুষজন যারা আমার গ্যালারিতে এসে ছবি দেখে বা আমাকে পেট্রন করে, হুম, আর যারা ছবি ভালোবাসে তারা ছবি আঁকি হিসেবে সনাতন দিনদাকে চেনে। বাট শিল্পী সনাতন দিনদা হিসেবে গ্রহণযোগ্যতা হ্যাঁ, কোথায়? আমার আমার বাড়ির পাশে যিনি আমার জ্যাঠা হোক, মামা হোক, কাকা হোক, চা বিক্রি করেন বা হুম, হুম, চানাচুর বিক্রি করেন বা আলু কাবলি বিক্রি করেন, উনি জানেন না আমি কি করি। সত্যি এটা? জানতেন না আচ্ছা, এখন তো 98 এর আগে। কিন্তু হঠাৎ করে দেখলাম যে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এই শিল্পকর্ম করলে পরে অন্তত 5 দিন 6 দিন ধরে মাইকে অ্যানাউন্স করে যে শিল্পী সনাতন দিনদা, শিল্পী সনাতন দিন, যে মানুষের কানের মধ্যে রেজোনেন্সটা ঢুকিয়ে হুম, যায়। হুম, এটা আমার কাছে খুব লোভনীয় মনে হলো। যার জন্য দুর্গাপুজোতে নামলাম, নেমে নামার সঙ্গে সঙ্গে আমার সমস্ত ফিলোসফি চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, যে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে যে আমাদের এই এতগুলো আর্ট কলেজের ছেলে পুলে তাদের শিল্পকর্ম নিয়ে যদি এই চটুল একটা দুর্গাপুজো চলছে সেটাকে যদি চেঞ্জ করতে পারে, হুম, তার কারণ আমাদেরকে পথে নামিয়েছে এশিয়ান পেন্ট শারদ সম্মান, ঠিক, আমাদেরকে প্র্যাকটিক্যালি রাস্তায় নামিয়ে দিয়েছে, এবং সেই অভিঘাতটা আমাদের নিতে হবে। যার জন্য বারবার ধরে চেষ্টা করছি যে কখন ওই ফাঁক ফোকরগুলো খুঁজে প্ল্যাটফর্মটাকে তুলে ধরতে, জনগণের কাছে নৈবেদ্যতা তুলে ধরতে। একটা সময় থাকে যখন মানুষের কাছে তোমার কাজ পৌঁছনোর বা তোমার নাম পৌঁছনোর কাজ, তো আমরা সবাই প্যান্ডেল হপিং করি, সবাই প্যান্ডেল দেখছি, কিন্তু প্যান্ডেল কে করছে এই যে নাম, এখন তুমি যে স্টেজে আছো, লোকজন জাস্ট শুনে নেয়, আচ্ছা ও সনাতন দিনদা, তারপরেই ও ওই ভিড় ঠেলার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তুমি দাঁড়িয়ে থাকে। উল্টোডাঙ্গা থেকে হ্যাঁ, শোভাবাজার অব্দি তুমি হ্যাঁ। শুধু অটোতে উঠে বলবে সনাতন দিনদার পুজোতে যাবো। এক্স্যাক্টলি, আমি তোমার ওটাই বলছি, ধরো এখন আর প্রয়োজন হয় না যে কি হচ্ছে, এখন লোকজন শুধু ব্র্যান্ড, শিল্পীর নাম দেখে প্যান্ডেলে ভিড়, এই জায়গাটা এটাই হচ্ছে এটা বিজ্ঞাপনের দ্বন্দ্ব। দ্বন্দ্ব। হ্যাঁ, কেন? দ্বন্দ্ব মানে শুধু বিজ্ঞাপিত করে চেনানো যায় না। এর জন্য প্ল্যাটফর্মটা তৈরি তো হয়ে গেছে, ঠিক, কাজটা করে যেতে হয়। এটা তোমার আলাদা আরেকটা প্রেশার হয় না? আমি অনেক বড় বড় ডিরেক্টরদের কাছে শুনেছি যে যারা ডিরেক্টরদের নাম দেখে সিনেমা হলে যায়, ঠিক তোমার ক্ষেত্রেও তাই, যে শিল্পীর নাম দেখে প্যান্ডেলে দর্শন করতে ঢুকছে। এটা তো তোমার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ প্রত্যেক বছর। মানে সে তো মানে এখনো বুক দূর করছে, হ্যাঁ, এখনো বুক দূর। আমরা প্রত্যেক মুহূর্তে আমরা আলোচনা করি, কাল রাতেরবেলা আমি, আমার মেয়ে, ও, জামাই, সবাই মিলে রাত্রিবেলা এইসব আলোচনা। আমাদের হয় কি যে প্রত্যেকটা মুহূর্তে এই যে বলছো না একটু আগে, যে ইঞ্চি ইঞ্চি করে ফিনিশ করা, হ্যাঁ, আমি আমার শেষ রক্তবিন্দুতে ফিনিশ করব। কারণ কোথায় কোন বিচ্যুতি ঘটবে আমি তো হতে দেবো না। ঠিক, কারণ আমার ভয় যে এই যে মানুষ এসে বলবে যে এটা হয়নি, এটা হয়নি, এটা হয়নি, এটা বলতে দেবো না। সবাই সবকিছু দেখবে না বা জানবেও না, ঠিক, কিন্তু আমি আমার কাজটা, আমার নৈবেদ্য একদম পুরো পরম যত্নে সাজিয়ে রাখবো জনগণের উদ্দেশ্যে। কারণ তাদের চোখ, তাদের মেধা, তাদের এই যে চোখ দিয়ে পার্সিভ করছে, হুম, তারা যেভাবে হৃদয়ঙ্গম করছে, এটার উপর আমি ভীষণ নির্ভর করি। কারণ আমি চাই কেউ এসে বলুক যে খুব ভালো প্রতিমা হয়েছে, হুম, কেউ বলুক ভালো দেবী হয়েছে, কেউ বলুক যে ভালো মা হয়েছে, যে যেভাবে তার এক্সপ্রেশন। ঠিক। আমি 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 ভীষণ ভয় পাই, আমি জনগণকে খুব ভয় পাই। আর তোমার শিল্পী বন্ধুদের, তাদেরকে তুমি ভয় পাও না? তোমার পাশে এত বড় বড় শিল্পীরা পুজো করছে, তারা এত প্যান্ডেল করছে, খ্যাতনামা নাম তাদের,
কেউ 100 বছরের পুজো, কেউ 75 বছরের পুজো করছে। আসলে এটা ভয় পাওয়া না, তাহলে এটা মানে খুব সত্যি কথা বলে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই না? যে আমরা 28 বছর ধরে পুজো করছি, আমি কি কিছুই জানি না, কিছুই বুঝি না? মেবি হয়তো নলিন সরকার স্ট্রিটের অনেক 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 অভাব, অনেক অনটন আছে। ঠিক। এর প্যান্ডেলের মাল, তার প্যান্ডেলের মাল, 4 বছর 5 বছর পুরনো মালগুলো নিয়ে এসে আমি উচ্ছিষ্টগুলো দিয়ে আমি একটা রূপ থেকে একটা রূপে রূপান্তরিত করছি। চ্যালেঞ্জ এগুলো। ভয়টাই কিছু আমার হয় না, কারণ আমার তো হারানোর কিছু নেই। কিন্তু ধরো এটাও তো হয় যে আমার পাশের শিল্পীটার প্যান্ডেল এরকম হচ্ছে, এত না, না, award। না, আমার কাছে আমার কত? চ্যালেঞ্জ আমার নিজের কাছে। আগে ভয় পেতাম, 50 বছর যখন হয়নি হ্যাঁ, তখন ভয় পেতাম, কিন্তু আমি তো হাফ সেঞ্চুরি পার করে ফেলেছি, আর কিসের ভয়? কারণ এখানে না মানে স্পেক্টেটর যারা, হ্যাঁ। জনগণ, সাধারণ জনগণ, হ্যাঁ, তাদের উপর অনেকটা ডিপেন্ড করি আমি। আচ্ছা, আমার পেতে তো খুব ভালো লাগে, আমার থেকে বেশি ভালো লাগবে যারা আমাকে ইনভেস্ট করেছে, ঠিক যারা নিয়ে এসছে আমাকে। ঠিক। মানে আমি একটা গোল করলে পরে তাদের মানে আমার থেকে তাদের বেশি আনন্দ ঠিক। হবে। তো আর এখন আমার কম্পিটিটর আমি নিজে, আমি নিজেকে কতটা উজাড় করে দিলাম, কারণ আমি তো মারাদোনার ভক্ত, আমি তো মেসির ভক্ত। আচ্ছা, তো আমি আর আশেপাশে কাউকে দেখি না। মারাদোনা যখন ওই একদম বলটা নিয়ে এগোচ্ছে, ফিনিশিংটা শেষ অব্দি হুম। তাকে একাই করতে হয়, সেটা করতে। আশেপাশে কে আছে, কে আমাকে কখন একটা লুজ বল দেবে, আমি একটা ছক্কা মারবো, আমি ভাবি না। তুমি নিজে- কারণ আমি তো ধরো 5 দিনের টেস্টও খেলতে পারি, ওয়ানডে হ্যাঁ। খেলতে পারি, T20 খেলতে পারি, বা T10 এলে পরে তাতে মানে শুরু থেকেই আমি ছক্কা মারবো, কারণ আর তো সময় নেই। কারেক্ট। আচ্ছা, যদি আমি ধরে নিলাম যে তুমি মারাদোনা, আমাদের এই দুর্গাপুজোর ক্ষেত্রতে এই বৃহৎ জায়গায় তুমি মারাদোনা, তাহলে মেসিকে? মেসি যদি বলতো, সেটা আমি আমার মানে খুব শ্রদ্ধা করে বলি, হ্যাঁ। আমার ভাই, ছোট ভাই, সে তো প্রদীপ, আচ্ছা, প্রদীপ দাস। তোমার চোখে উনি মেসি? হ্যাঁ, একদম। মানে আমি মানে হয়তো পেলে বললে পরে আমি 5-10 গুপ্তের নাম বলবো। আচ্ছা। হ্যাঁ, ও বড় শখ। রোনাল্ডো? রোনাল্ডো যদি হয়, সে হচ্ছে ভবত সুতার। এই রিসেন্টলি তোমার সাথে ছবি দেখলাম। কালকে ও তো আমি মানে ঠাকুরের চোখ দেবো, আমার ভাই ঢুকে গেছে এখানে, আচ্ছা, দাদা কি করছে? কারণ ভবর সঙ্গে আমার মানে দাদা ভাইয়ের সম্পর্ক অদ্ভুত, মানে একটা জল ঢাললে পরে 2 জল হয়ে পড়ে। তুমি জানো একটা একটা কথা জানো, তুমি যে মানুষটার সাথে কথা বললে, সেই মানুষটাকে নিয়ে প্রচুর কথা হচ্ছে। সেই ভবত সুতার ভার্সেস এখন অনেকে সুশান্ত শিবানী পালের কথা বলছে। তুমি না, 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 সুশান্তর সঙ্গে আসলে কি এগুলো না মানে মিডিয়া, এগুলো একটা, দেখো আমি পরিষ্কার একটা কথা বলি, বলো। এগুলো ইলেকট্রনিক মিডিয়া বা তোমাদের যারা ব্লগার যারা, তাদের না একটা মানে হাইপ তোলার ব্যাপার স্যাপার রয়েছে, কিন্তু আমাদের মধ্যে না অদ্ভুত মিল তুমি ভাবতে পারবে না। মানে আমার নামে তুমি গিয়ে বদনাম করো অলক্ষ্যে, তাহলে মেরে দেবে এরা। তুমি সুশান্তর কাছে গিয়ে আমার নামে বদনাম করো, ভবর কাছে বলে বাঁশ তুলে মেরে দেবে। আর পার্থ তো মানে কি বলবো, তো মানে আমরা একসঙ্গে পাস করেছি, হ্যাঁ, আমাদের মানে অদ্ভুত একটা রিলেশন। আর প্রদীপ তো বলছি মানে মানে এত, আমি ভবিষ্যতে না অনেকে কাজ করছে এখানে, আমি হ্যাঁ। প্রদীপ ছাড়া কাউকে দেখছি না। মানে সেই জায়গায় উচ্চতা, সেই উচ্চতা, সেই কারণ উচ্চতায়। ও ধরে রাখতে পারবে, আর এত মানে ট্যালেন্টেড, ঠিক। হাইলি ট্যালেন্টেড, মানে ওর মধ্যে সব রকম কোয়ালিটি রয়েছে, যখন তখন যা খুশি পাগলা জগায়ের মতন করে ফেলতে পারে। তুমিও তো তাই, তোমাকেও তো অনেক লোক তাই বলে যে পাগলা জগায়ের থেকে তুমি কম কিছু না, যখন তখন যা খুশি তাই করে দিতে পারো, মরা জায়গাকে জীবন্ত করে দাও। একটা ক্লাব যাকে কেউ চিনতো না, তাকে তুমি ক্লাব মানুষকে চিনিয়ে দিলে। এখানে আমি আমার নিজের একটা আখ্যা দিই, বলো। আমি সাবঅর্ডিনেটের শিল্পী। কারণ আমি হয়তো বড় পুজো করেছি, হ্যাঁ। বড় বাজেটের, হ্যাঁ, চেতলাতে করেছি, ঠিক। সে ববিদা আমাকে অকাতরে দিয়েছে, আমি কাজ করেছি, সেটা দেখিয়েও দিয়েছি। বাট আমি চেষ্টা করি যে পুজোগুলো খুব মানে নিজেদেরকে ধরে রাখতে পারে, যেমন নলিন সরকার স্ট্রিট আমার শিল্পের আতুর ঘর, দুর্গাপুজো শিল্পের আতুর ঘর। আমার জন্ম যদি হাতিবাগানে হয় 5 বছর, হাতিবাগান সর্বজনীন, আমার শিল্পের আতুর ঘর হচ্ছে নলিন সরকার স্ট্রিট। আমি এখানে সে প্রাণ খুঁজে পাই। কত বাজেট, বাজেট দিয়ে তো সনাতন দিনটাকে কেনা যায় না, চেনানো যায় না। তো যেখানে আমি আমার কথা বলতে পারবো সহজাতভাবে, যেখানে আমি এখানকার মানুষের কথা বলতে পারবো,
যেখানে আমার এইখানে ভাই বোন বন্ধু পরিজন যারা আছে, বাচ্চা বাচ্চা ছেলেপুলে সবাইকে নিয়ে আনন্দ করতে পারবো, সেখানেই তো আমার পরম পাওয়া। সেখানে তো আমি আমার ফিল্ড সাজিয়ে নিয়ে আমি দেখবো কোথায় কে ফিল্ডে বসে রয়েছে, হ্যাঁ, আমি সেখানে ছক্কাটা হাঁকাবো। এই যে একটা দারুণ কথা বললে যে অর্থ দিয়ে তো সনাতন দিনটাকে কেনা যায় না, তাহলে সনাতন দিনটাকে কিভাবে নিজের করে নেওয়া যায়? অর্থ, নাকি ভালোবাসা, নাকি বিশাল একটা বড় জায়গা, নাকি কমিটির সাথে তার ভালো রিলেশন? কি করলে বলতো সনাতন দিনটা তাদের সাথে কাজ করবে? আমি আসলে যেখানে কাজ করেছি দীর্ঘবার কাজ করেছি। আচ্ছা। হ্যাঁ, ববিদার ওখানে 2বার কাজ করেছি, আমি বরিশাতে গিয়ে 2বার কাজ করেছি, পলিতে প্রায় 4বার কাজ করেছি, এখানে এই নিয়ে 8ম বার, হাতিবাগানে 5বার কাজ করেছি। হ্যাঁ, যেখানে সঙ্গে আমার সঙ্গে একটা মানে মনের মিল হয়ে যায় না, আমি তখন টাকা পয়সা কিছু দেখি না। কিন্তু টাকা পয়সা নিশ্চয়ই লাগে, কারণ এই বয়সে এসে ওই নুন আনতে পান্তা ফুরো, এটা দে এটা দে এটা দে, এটা লাগবে এটা লাগবে, অসুবিধা হয় একটু। স্বাচ্ছন্দ্য বোধ করি যদি একটু মানে অর্থনৈতিক মানে সহজলভ্য ব্যাপার থাকে তাহলে সুবিধা হয়। কিন্তু ওই ভালোবাসা থাকলে পরে আমাকে কেনা যায় না, আমাকে গ্রহণ করা যায়। একটা সত্যি কথা বলবে, যে সমস্ত জায়গার নাম তুমি বললে, যখন তারা ডাকে না, এই বছর ডাকলো না, পরের বছর ডাকলো না, তার পরের বছর ডাকলো না, তোমার অভিমান হয় না? কিচ্ছু অভিমান হয় না, সত্যি এটা আমি ভীষণ প্র্যাকটিক্যাল। তো আমি তো তুমি তো তাদের সাথে ভালো ধরো বলে পালা বদল দেখেছি, তো আমি তো ক্রিকেটে পালা বদল দেখেছি, আইপিএল এ দেখছি, সব জায়গায় দেখছি। তো ফুটবল খেলার কথা বলছো, খেলার জগতে কিন্তু একটু বয়স হয়ে গেলেই তাদের রিটায়ারমেন্ট হয়ে যায়, কিন্তু আবার অনেক অনেক ক্লাব একটু বয়স দেখে তাদেরকে নিতেও চায় না। তোমার ক্ষেত্রে সেরকম নাকি? ওখানে শারীরিক কষ্ট লাগে, এখানে এখানে মানসিক কষ্ট লাগে। এটা কারণ যারা এভারেস্টে ওঠে তাদেরকে নামতে হয়, ঠিক ঠিক, আর আমাদের উঠলে পরে ওখানে থেকে যেতে হয়। কিন্তু চ্যালেঞ্জটা থাকে যে আমি ওই প্রতিকূল আবহাওয়ায় টিকতে পারবো কিনা, সবটা অভিজ্ঞতা দিয়ে। আর ওখানে অভিজ্ঞতা তার সঙ্গে শারীরিক কষ্ট লাগে। আসলে শিল্পের না মানে কামসত্ত্বের 64তম কলার মধ্যে সর্বোত্তম মহৎ কলা হচ্ছে শিল্পকলা। ঠিক, এটা গ্রহণ করার জন্য অনেক অভিজ্ঞতা লাগে, মানুষকে অনেক দূর হাঁটতে হয়, খানাখন্দ সবকিছুর মধ্যে না তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে হাঁটতে হয়। তুমি জানো, তুমি যদি এই যে এত শিল্পর কথা বললে, তুমি অন্যান্য মণ্ডপে গেলে অনেকে একটু একটু চাপেই থাকে যে এই বুঝি সনাতন কি ভুল ধরে ফেলবে, হয়তো কিছু বলবে। এগুলো তুমি সত্যি কি তাই করো? আমিও তো ওই 2008 আর 9 সেন্ট পেজে জাজমেন্ট করার সময় ওই শর্ট লিস্টিংটাও দেখেছি, তখন টুকটাক করে ঘুরেছি, আমি গিয়ে ভুল ধরিয়ে দিয়েছি, এভাবে এটা কর এটা কর এটা কর। তারপরে গত 2-3 বছর আগে পুজো করিনি, আমি অন্যান্য বাচ্চা ছেলেপুলেরা দেখে তাদেরকে বলেছি এটা করলে ভালো এটা করলে ভালো, কিন্তু আমি খুঁত ধরিনি, আমি ভুল ধরেছি। খুঁত আর ভুলের মধ্যে না দুটো শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি গিয়ে বলি এটা করলে ভালো হতো, এটা যদি তারা পারমিশন দেয়। আমি যেচে পড়ে উপযোজক হয়ে বলবো আমার অত বড় স্পর্ধা নেই, আমার সে ক্ষমতাও নেই। তুমি তো অনেককে সাজেশন দাও, অনেককে বলো, তুমিও নিশ্চয়ই কারো না কারো সাজেশন নাও, এখনো নাও নিশ্চয়ই? নাও না? একদম নিই না, আজকে নিই না। আজকে বনশ্রী বসে রয়েছে এখানে, আমরা যা আলোচনা করার, যা কাটাছেড়া করা, তদন্ত করা আগে করিনি। আচ্ছা, আমাকে এসে কেউ এটা বলে এটা হচ্ছে এটা হচ্ছে, আমি একদম নিই না। আমি এখানে আমার রাজা, আমি রাজ করব, আমি রুল করব, আমি এখানে স্পেশাল না কাউকে ঢুকতে দেবো না। আজকে ধরো এই যে পম্পাই দ্বারা রয়েছে এখানে মণি সরকার স্ট্রিটে, আচ্ছা সবাই রয়েছে, ওরা এখনো জানে ক্যান্ডেলটা কিন্তু ওদের নয়, আমার। যখন ইনোগ্রেশন হয়ে যাবে তখন ওদের প্যান্ডেল, তখন আমি রাজত্ব করবো এখানে। কারণ এখানে আবার বলি মানে অফ দ্য ট্রাক ঢুকে পড়ি যে এই মণি সরকার স্ট্রিটে যেভাবে ডিসিপ্লিন শিখিয়ে গেছি, তারা সেই ডিসিপ্লিন রেখে গিয়েও এই আমি 14 বছর কাজ করি, এই বছর 14 বছরের মধ্যে তারা বড় বড় বিগ শট অ্যাওয়ার্ড পেয়েছে শুধুমাত্র ডিসিপ্লিনারি ওয়ার্কটা কমপ্লিট করে। এটা ভীষণ জরুরি একটা কাজ করতে গেলে। তুমি এই রুল করার কথা বললে, তোমাকে নিয়ে অনেকের ভয় হয়, তুমি মণ্ডপে ঢুকলেই সবাই একটা তথস্থ হয়ে যায়, এটা কেন করো? আজকে এই প্রশ্নটা কিন্তু আমার নয়, এই প্রশ্নটা কিন্তু তোমার টিম, তুমি যে সমস্ত জায়গায় তুমি এর আগেও কাজ দেখিয়েছো তাদেরও। সনাতন ঢোকা মানেই একটা রুল করবে এরকম একটা ব্যাপার, এটা তোমার ইমেজের জন্য ভালো,
আবার এটা কোথাও গিয়ে একটা মানে বাজে ইমেজও হতে পারে যে সনাতন মানেই তো ও নিজের মতো করবে সবকিছু। এটাই কি তুমি? একদম তাই। আমার পেন্টিং জগতে বা স্কাল্পচারের জগতে আমি যেটা করি, যেটা করে খাই, হ্যাঁ, যেটা করে আমার বিশ্বব্যাপী আমি নাম। পরিচিতি নাম, ওখানে আজকে আমার বায়ার বা কোনো কোনো যে আমাকে বলবে যে আপনি পেন্টিংটা এটা করলে ভালো হতো, এটা করলে ভালো হতো, মানবো না আমি। আমি যেটা ভাবো এটা তো আমার শিক্ষা। এই তো না বাণিজ্য জলে ভেসে এসেছি, দম করে শিল্প করছি, হঠাৎ করে মনে হলো হ্যাঁ যা খুশি তাই করে ফেললাম, ব্যাপারে তা নয়। হঠাৎ করে পাগলা জগাই হতে গেলে পরে শিক্ষার দরকার, হঠাৎ করে একটা পাগলা দাসও হতে গেলে পরে তার শিক্ষা দরকার। তার জন্য সুকুমার রায়ের মতন একটা মহর্ষির কাছে মানে ওই পায়ে মাথা ছোঁয়াতে হয়, গুরুদেবের কাছে। আমি যা খুশি তাই করি না আসলে। আমি যেটা করি যে সিলেবাসের বাইরে গল্প করি। সিলেবাসের বাইরে গল্প করতে গেলে পরে একটা সলিল চৌধুরী তৈরি হতে হয়। তুমি যাদের যাদের নাম বলছো, আমি যদি দুর্গাপুজো নিয়ে গবেষণা করি, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে এই ধরনের মানুষদের সাথেই তুলনা করা হয়। একদম প্রথম টপ 10-এর মধ্যে সনাতন দিনদার একটা জায়গা রয়েছে, শুধু আজকে না, ইন ফিউচারেও থাকবে, যারা তোমরা আমাদেরকে পুজো দেখি। হ্যাঁ, মেবি যারা পেড আর্ট হিস্টোরিয়ান তারা যদি আমার নামটা বাদ দেয়, বাদ দিতেই পারে ইতিহাস থেকে, বাট আমার নাম ইতিহাস থেকে বাদ দেওয়া যাবে না। কেন বলছো এই কথাটা? কারণ এখন তো ইতিহাস তো পাল্টায়। কারণ এখন তো পেড আর্ট হিস্টোরিয়ান ঢুকছে তো এখানে, ভালো পানি না পেয়ে। হুম। কারণ মেইন স্ট্রিম আর্ট নিয়ে এতদিন অনেক কিছু করছে। আমি অন্তত জীবদ্দশাতে যতদিন দুর্গা পুজো করবো, তোমরা তো জানো যে কিউরেটেড আর্ট শো হুম। আমি পছন্দ করি না। আমার শিক্ষা, আমার দীক্ষা নিয়ে আমি একটা শো করব, তুমি কিউরেটার, তুমি আমাকে জ্ঞান দেবে, আমি কি করব? তুমি আমাকে স্পেস দেবে, তুমি আমাকে কনজিয়ার হিসেবে তুমি আমাকে অর্থ করি দেবে, তুমি আমাকে জ্ঞান দেবে, আমি কি শিল্প করব? আমাকে অন্য কোনো কিউরেটার এসে আমাকে জ্ঞান দেবে যে তুমি এটা করো, এটা করো, এটা করো, আমার শিল্প করার দরকারটা কি? আমাকে একজন অন্য ডিরেক্টর এসে বলবে তুমি এইভাবে সিনেমা করো, হয় কখনো? ঠিক। আরে আমি তো ঋত্বিক ঘটকের সন্তান, আমি তো সত্যই সন্তান, আমি কেন অন্যের থেকে ধার করা জিনিসপত্র নিতে যাবো? এই তুমি খুব দাম। আমার মগজ কি মানে মানে এতটাই, হ্যাঁ আমি খুব অল্প শিক্ষিত, আমি উচ্চ শিক্ষিত নই, এটা তো আমি তুমি কুশিক্ষিত বিনয়কে নই। বলছো। না বিনয় কেন, আমি 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 এমএ করিনি, পিএইচডি করিনি, হ্যাঁ, কিন্তু যতটুকু শিখেছি, যতটুকু চোখ দিয়ে পারসিভ করেছি, আমার এই ভিজুয়াল কগনিশন দিয়ে, আমি ভেতর দিয়ে অন্তর থেকে দেখেছি। ঠিক। তুমি আরেকটা কথা বলি, এই যে শিল্পের কথা বললে, অনেক শিল্পীদের কথা বললে, আজকে নর্থ কলকাতায় বসে আছি, উত্তর কলকাতায় বসে আছি, উত্তর কলকাতাতেই একজন বিদেশিও কিন্তু মণ্ডপ করছে। এই প্রথমবার আমরাও জানতে পারি, এখন অনেকেই জানেন যে একজন বিদেশি, তিনিও কিন্তু বাংলা বলতে পারেন না, কিন্তু তিনি মণ্ডপ তৈরি করছেন। কিভাবে দেখো? হতে হোক, কোনো অসুবিধা নেই, কারণ এটা সত্যি অসুবিধা নেই। কারণ আমার কোনো অসুবিধা নেই, কারণ কিন্তু তোমার একটা মতামত তো থাকতে পারে। আমি এত দিনের, দীর্ঘদিন 28 বছর ধরে যিনি আমাদেরকে শিল্প দেখিয়েছেন, আমি তার কাছ থেকে জানতে চাই যে একজন বিদেশি, তিনি দুর্গাপুজোর আর্ট করছেন, মণ্ডপ করছেন, সনাতন দিনদার বক্তব্য কি? বাংলায় কি শিল্পী কম পড়ি আছে? এর কিভাবে দেখো তুমি? আমি আমার ঘরের সন্তানদের আগে দেখবো না? হ্যাঁ, আমি অন্যদিকে অন্য বিদেশি মুক্ত, এটা খুব বিতর্কের ব্যাপার। কারণ আমি যদি ব্যক্তি সনাতন নিন্দাকে বলা হয়, আমি বলবো আমি এক ঘরের ছেলেকে, আমি আগে ঘর সামলাবো। আমার এমন শিল্পের দরকার নেই যে আমার এখানে এত শিল্পী পড়ে রয়েছে, তাদেরকে একটু দুমুঠো ভাত দিলে পরে তার ডানা মেলে উঠতে পারে। Right. আমার বিদেশ থেকে শিল্পী আনার দরকারটা কি? কি আমার মেধা কম পড়েছে, না আমার শিক্ষা দীক্ষা কম পড়েছে, না ভারতবর্ষে কিছু নেই, সম্মান নেই যেখান থেকে নিয়ে তারা উৎকৃষ্টতা ভরাতে পারে? কম পড়েছে কিছু? তাহলে সবই কি মার্কেটিং? তুমি মার্কেটিং এ বিশ্বাস করো? ভীষণভাবে বিশ্বাস করি। হ্যাঁ, হ্যাঁ, মার্কেট রুলকে বিশ্বাস করবো না? আজকে মার্কেট রুলস তো সমস্ত পৃথিবীকে চালাচ্ছে, আমাকেও চালাচ্ছে। রাইট। আজকে আমি এই যে কথা বলছি, এর মধ্যে কি ডিপ্লোমেসি নেই? আমি ভীষণ টুকরো টুকরো করে ডিপ্লোমেটিক কথাবার্তা বলছি। তুমি বিতর্কে ভালোবাসো না বিতর্কে মানে চাওই না? আমি বিতর্ক ভালোবাসি, যদি আমার সমকক্ষ কেউ হয় হ্যাঁ, তবে বিতর্ক করতে ভালোবাসি। বাট আমি আমার মানে লেভেলের, আমি বলছি না আমি হাই লেভেলের, বাট মানে ওই
তোমার সমতুল্য আর কি। সমতুল্য হলে পরে খুব ভালো হয়, কারণ Right. কথা বলতে সুবিধা। কারণ আমি তো খুব সহজ ল্যাঙ্গুয়েজে কথা বলি, আমি আর কেউ যদি খুব এলিট ল্যাঙ্গুয়েজে কথা বলে আমার খুব অসুবিধা হয়। আমি একটু নিন্দুকদের কথা বলি। হ্যাঁ, তুমি তো জানো যে তোমার যার নাম আছে তার বদনামও আছে। আমি বদনামটা জানি না, তবে নিন্দুকদের একটা কথা যে সনাতনের কাছে অ্যাওয়ার্ড কম, মানুষের ভিড় বেশি। তুমি দম নিয়ে নাও। না না, মানুষ তো অ্যাওয়ার্ড না, দেবে না, এটা 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 খুব যে এরকম হয় যে এই লাস্ট 5 বছর 8 বছরে কত বড় আমি award। যা পেয়েছি সেটাকেই কেউ খণ্ডন করুক। আই এম 5th টাইম আর্টিসান অফ দ্য ইয়ার এশিয়ান প্রিন্সে। তো এখনো যদি কেউ, হ্যাঁ, পূর্ণেন্দুদা, আমাদের পরম সদ্য দাদা পূর্ণেন্দুদা, হ্যাঁ, হ্যাঁ। আরে বাপ রে বাপ, ও পেতে পারে, ওর ক্ষমতা আছে, এখনো পেতে পারে, 10 বার পেতে পারে, 15 বার পেতে পারে। বাকি তো আমি সেই মুখ দেখছি না কাউকে। তা তাদের কি বলবে, মানে যারা এই যে কথা বলে তোমায় যে সনাতনের কাছে লাস্ট বছরে বড় অ্যাওয়ার্ড নেই, কিন্তু ওই মানুষের ভিড় হচ্ছে। ওটাই তো অ্যাওয়ার্ড, ওটাই তো অ্যাওয়ার্ড। তো মানুষের ভিড়ে তো আমি তো সাধারণ জনগণের জন্য পুজো করছি, আমি তাদের ভিড়ের জন্য। আজকে আমি এই ষষ্ঠী থেকে দশমী অব্দি এখানে বসে থাকবো লাইন দিয়ে এবং দড়ি ধরে, তাদের সঙ্গে মানে কনভারসেশন করার জন্য, ইন্টারাকশন করার জন্য, ইন্টারাক্ট করার জন্য। সত্যি করো? ইয়েস, এটা তুমি জিজ্ঞেস করে দেখো এখানে ক্লাবের লোকজন, আমি পছন্দ করি এটা। দিস ইজ কানেক্টিং উইথ পিপল, কানেক্ট, এটা মানে কানেকশন করার জন্য আমি এটা এসেছি এখানে। তাহলে আমি কি জন্য, আমি শুধু শিল্প করব, বড় বড় অট্টালিকা করব, বিদেশি গাড়ি চড়ে ঘুরে বেড়াবো, আর সারা বছর ধরে সেক্রেটারির মাধ্যমে আমার সঙ্গে দেখা করবে? আমি চাই না এটা। আমি চাই রাস্তায় দাঁড়িয়ে ওই বাচ্চা ছেলে বলেগুলোর সঙ্গে দাঁড়িয়ে ফুচকা খাবো, ঘুগনি খাবো, আনন্দ করবো, এটাই তো আমি। আর তাদের এই তাদের যে বক্তব্য, ধরো এই অ্যাওয়ার্ড নিয়ে এতগুলো বছরে, আমারও তোমার কাছে এটা একদম সিম্পল একটা প্রশ্ন। আমাকে আমি আমি একটা প্রশ্ন করে নিই। ধরো অ্যাওয়ার্ড, চতুর্দিকে অ্যাওয়ার্ডের এত হাতছানি, সত্যি তো তাই, তোমার নাম, ব্র্যান্ড, তোমার কাজ মানুষের ভালো লাগে, তারপরেও যখন ধরো অ্যাওয়ার্ড গুলো তোমার ঝুলিতে না এসে অন্য কারো ঝুলিতে যায়, তো তোমার নিজের ব্যক্তিগত শিল্পী হিসেবে কেমন লাগে? দেখো, শিল্পীর তো বয়স বাড়ে না। তখন মনে হয় আমি কাজটা তো ভালো করিনি, তখন মনে হয় কাজটা আমি ভালো করিনি। আঙুর ফল টক আমি কখনো বলি না, আচ্ছা, ঠিক আছে? কারণ আমি যদি কাজটা সত্যি খুব ভালো করতাম আমাকে বাদ দিতে পারতো। আমি কাজ ভালো করিনি, আমি খারাপ কাজ করিনি। আমি হয়তো আমার 100-র মধ্যে 150 প্রিপারেশন নেওয়ার দরকার ছিল, 100 প্রিপারেশন নিচ্ছে, আমি 80 পেয়েছি। এটা মেনে নাও। এটা মেনে নিই আমি, এই মেনে নিয়ে এতগুলো এটা মেনে বছর নিই, ধরে। এটা মেনে নিই। কারণ মানুষ তো, রাইট, মানুষের মস্তিষ্ক বস্তু, মানুষ আবেগ দিয়ে, মানুষ ম্যানিপুলেট হয়, মানুষ সবকিছু করে। ঠিক, হ্যাঁ, মানুষকে ম্যানিপুলেট করা যায়, যন্ত্রকে ম্যানিপুলেট করা যায় না। রাইট। তুমি যে এই যে মেনে নেওয়ার কথা বললে, তুমি জানো যে তোমাকেও, মানে আমি তোমার খুব কাছের মানুষজন, ঘরের মানুষজনের কথা বলি, তারা চায় যে তুমি তাদের কথাটা একটু মেনে নাও। এই ধরো প্রত্যেক দিন এইভাবে যে স্মোক হয়, যেটা নিয়ে তোমাকে বহুবার অনেকে বলেছে যে সনাতন দা, এত স্মোক করাটা কিন্তু তোমার ক্ষেত্রেও খারাপ, তুমি নিজেও বোঝো। দুর্গা ঠাকুর তোমার কাছে নেশার মতো, প্যান্ডেল তৈরি করা, শিল্প তৈরি করা তোমার কাছে নেশার মতো, সেখানে তুমি আসক্ত। এই ধূমপানের ক্ষেত্রেও কি তাই? আমার শেষ নিঃশ্বাস অব্দি আমি সিগারেট খাবো। সে কি? হ্যাঁ, কেন? আমার ইচ্ছে, আমার সব ইচ্ছেকে আমি অবদমন করে রাখবো অন্যের ইচ্ছেতে। ডাক্তারের কাজ করবো, আমি আমার কাজ করছি। এটা 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 তো এটা বনশ্রী বসে আছে, আমার সন্তান হয়। ঠিক, ও কোনোদিনও বারণ করেনি, আমার মেয়ে বারণ করেনি কোনোদিনও। আমার মা বলেছে তুমি খাও, হ্যাঁ। আমার সামনে কম খাও, কিন্তু এত কিছু অবদমন করে আসলে কি এগুলো অজুহাত আর কিছু না। কিন্তু ওই মানে আমার সকালবেলা ঘুম থেকে উঠে আঁচড় কাটার মতো, এটা নাহলে বাঁচবো না আমি। রাইট। প্রত্যেকের জীবনে কিছু মানুষ থাকেন যারা চায় যে আমার এই শিল্পগুলো বা আমার সৃষ্টিগুলো এই মানুষগুলো দেখুক, আমরাও চাই। তোমার জীবনে তো এরকম কোনো মানুষ আছেন বা ছিলেন যাদেরকে তুমি চাও যে তোমার এত সুন্দর তৈরি করা শিল্পগুলো তারা এসে দেখুক, তাদের ভ্যালুয়েবল কমেন্ট গুলো তারা অ্যাটলিস্ট তোমায় বলুক, তারা আছেন? আমি ভাবিনি কোনোদিনও, সত্যি ভাবো? আমি সত্যি ভাবিনি কোনোদিনও। কারণ আমি ধরো আমার কাজ নিয়ে অনেকে অনেকে অনেক কিছু বলছে বা এটা সেটা আমি ওই বিভিন্ন রিলে দেখছি। হ্যাঁ, কারণ ওনারা কতটুকু দেখেছেন। ধরো
কেউ একজন কোনো কমেন্ট করছেন যে রিসেন্ট সনাতন কিছু করছে না বা মুক্ত করছে না, তারা যে কমিটি হয়ে বা যে একটা পার্টিকুলার টিমের হয়ে বেরোচ্ছেন, তারা ধরো সেরা 10টা দেখাচ্ছেন বা সেরা 20টা দেখাচ্ছেন, সেরা 30টা দেখাচ্ছেন, আমার পুজোটা সেখান থেকে বাদ। তো তারা দেখবেন কি করে আমি কি করছি। গত বছর আমি 75-এর পল্লীতে যে কাজটা করেছিলাম শিবুর সঙ্গে, শিবু মানে শিবশঙ্কর দাস, হ্যাঁ দারুণ কাজ করে, মানে ভবিষ্যতে ও ভালো কাজ করবে, কাজ করছেও মাঝে মাঝে। টোটাল ডিসকোর্সটা একটা শুরু থেকে শেষ অব্দি যে ডিসকোর্সটা চলে, বা আমার স্টুডিও বসে আমি যেভাবে জডিং করি বা যেভাবে আমি দুর্গাকে নিয়ে যাপন চিত্র তৈরি করি, তারা জানেন না। অথচ তারা এই কথাটাই বলে যাচ্ছেন যে এন্ড প্রোডাক্টটা আলটিমেট নয়, ডিসকোর্সটা আলটিমেট। এত কিছু বলার পরে সব কথা বলেন কি করে? তাও তো আজকে 10 বছর ধরে তাদেরকে মুখে দেখিনি দুর্গা পুজো, তারা হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসেছে। আমার ক্ষেত্র নয় এটা, এটা আমার বাবার সম্পত্তি নয়, এটা রতি মণিওয়ালার সম্পত্তি নয় যে আমি বারণ করবো। তারা বসুক, তাদেরকে যারা প্রায়োরিটি তারা বসুক, কিন্তু মনে একটা জায়গায় খুব ক্ষতি করছে শিল্পের, দুর্গাপুজো শিল্পের ক্ষতি করছে। কেন? এটা তো বড় স্টেটমেন্ট সনাতন দিনদার, দুর্গাপুজো শিল্পের ক্ষতি করছে। দুর্গাপুজো শিল্পের ক্ষতি করছে এই কারণে, কারণ আজকে দুর্গাপুজো শিল্প স্বকীয়তা যেভাবে দুর্গাপুজো শিল্প নামে এস্টাবলিশ করেছে, আমি চাই না তারা বিদেশ থেকে ধার করে নিয়েছে কোনো শব্দ বা কোনো অভিধান এখানে যুক্ত করুক। আমি একজন জার্মান থিওরিস্ট, তার কথা শুনে দুর্গাপুজো শিল্প করবো, সে তো সেই শিল্পের ইতিহাসটুকু পড়েছে, কতটুকু সহজীবনী তদন্ত করে আজকে ভূমিতে নেমেছে সে জানে। আমি কি করে দিন যাপন করি, এই প্যান্ডেলে নেবে, রাস্তায় নেবে, সকাল থেকে রাত অব্দি কি করে কাটাই। সারা বছর তো আমি এসিতে কাটাই, সারা বছর তো মিনারেল ওয়াটার খেয়ে কাটাই, সারা বছর এভাবে আমি ফুটপাতের মধ্যে কাটাই। যদি জীবনের দর্শন খুঁজতে যায় তাহলে না, লালনকে আগে পড়তে হবে, তারপর নিয়মচন্দ্রের কথা বলবে, ফুকো, দেরিদা, লাকা সব পড়তে হবে, অ্যারিস্টটল সব পড়তে হবে, কার্ল মার্কসও পড়তে হবে। তার আগে লালনকে পড়তে হবে, জানতে হবে, রবি ঠাকুরকে জানতে হবে, কবি সুমনকে জানতে হবে, নাহলে হয় না এইভাবে। ঠিক, কিন্তু যেটা এখনো অবধি হতে হবে, আমরা এখানে বসে রয়েছি, একটু মরুস্থিতির কাছে যাই, যে এই আমাদের যে এবছর যেটা তোমরা তৈরি করছো, ওটা টিম যার একদম মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে রয়েছে সনাতনদা, তো কি বলবে, কি কি বানাচ্ছো, কিভাবে তৈরি হচ্ছে? এটা আমাদের থিমের নাম তো রূপান্তর। ঠিক, এবার প্রথম যদি আমি আমার কথা বলি, হ্যাঁ, মানে কালকে রিয়েলাইজেশন থেকে আমি বলছি, আমারও কিন্তু রূপান্তর ঘটেছে। আমি তো জিওগ্রাফি ফিল্ডে জিওমরফোলজি নিয়ে জাস্ট এমএসসি কমপ্লিট করেছি, বা আমার ফিল্ডটা সম্পূর্ণ আলাদা। তো সেখানে দাঁড়িয়ে তারপর যখন আমি এইটার সাথে যুক্ত হয়েছি, বা এই দুর্গাপুজো বা প্যান্ডেল বা পুজো বা থিম বা যাই বলুন পুরোটাই, তার সাথে যখন যুক্ত হয়েছি, কালকে যখন ঠাকুরের চোখ দিচ্ছিলেন, আমি তো সাথে ছিলাম, কাছাকাছি ছিলাম, আমার ভেতর থেকে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। আমি তার মানে বুঝতে পারছি যে আমি এটার মধ্যে কতটা অ্যাটাচ, মানে আমার অ্যাটাচমেন্টটা কতটা আমি এর সাথে জড়িয়ে গেছি। এটা আমার ক্ষেত্রে মানে পার্সোনালি আমারও একটা রূপান্তর ঘটেছে ভেতরে। এবার যদি আমি আমাদের পুজোর কথা বলি বা এবার থিমের কথা বলি, রূপান্তর যেটা আমাদের মেন ব্যাপার, সেটা হচ্ছে আমাদের যে পুরনো বা রূপকথার গল্প, যেগুলো আমরা ছোটবেলায় পড়েছি, কেউ পড়িনি, একদম মানে যেটা আমাদের সাধারণের যে রূপকথার গল্প আমরা যেটা বলি, ঠাকুমার ঝুলি, ব্যঙ্গমা ব্যঙ্গমী, রাক্ষস কক্ষস, নীলকমল লাল কমল, এই বিষয়গুলো আস্তে আস্তে তো আমরা ভুলে যাচ্ছি বা ফেড হয়ে যাচ্ছে কোনো কারণে। সেইগুলোকে আবার নতুন করে রিকল করা, এবং রূপান্তরটা হচ্ছে মানে পুরোটাই আমাদের সাস্টেনেবল মেটেরিয়াল, এবং ওয়েস্ট বলবো না, রিডিউস হচ্ছে। যে সমস্ত মেটেরিয়াল গুলো আমাদের হয়তো কাজে লাগছে না, হয়তো আমি ভাবতেই পারছি না যে এই মেটেরিয়ালটা এখানে ইউজ হচ্ছে, যখন আমি দেখছি সেগুলো অন্যভাবে ইউজ হচ্ছে, এবং দুদিন পর আমি বুঝতেই পারছি না সেগুলো এটার সাথে মিশে পার্ট অফ দিস কি বলবো প্রজেক্ট হয়ে যাচ্ছে, তখন আমি মানে ওটার যে অন্য কোনো ইউটিলিটি আদৌ আগে কিছু ছিল সেটা আমি বুঝতে পারছি না, বা আমরা বুঝতে পারছি না। এবারে ধরুন আমাদের এখানে যে 7 ভাই চম্পা, সেখানে আমরা জানি যে 7টা ভাই আছে,
আমাদের শুরুতেই একদম প্যান্ডেলের শুরুতেই গল্পের গরু গাছে উঠেছে। তার মানে কি আমাদের চিন্তা ভাবনার কোনো লিমিটেশন নেই, যেখানে আমরা কোনো কিছু ভাবি যার কোনো গাছ মাথা থাকে না আমরা বলি, সেটাই তো গল্পের গরু গাছে ওঠা, সেটাই Correct. ফার্স্টে। তো প্রথমেই আমরা এটাই একটা রূপান্তর। এবং তারপরে ধরুন যখন আসছি সাত ভাই চম্পার যে সাতটা ভাই, সেটা সম্পূর্ণ একদম স্লাম এরিয়ার মানুষজন বা ইকোনমিক্যালি বা এডুকেশনালি যারা লোয়ার ক্যাটাগরির সেই সমস্ত মানুষজন বা ছেলেপুলেদেরকে আমরা যেভাবে বলে থাকি বা তাদেরকে আমরা যেভাবে মানে তাচ্ছিল্য করে থাকি বা নেগলেক্ট করে থাকি, ধরুন দে আর নেগলেক্টেড বেসিক্যালি ইন আওয়ার সোসাইটি। তো তাদের আমাদের এর বাচ্চা ওর বাচ্চা বিভিন্ন নাম দিতে দিতে তাদের অ্যাকচুয়াল আইডেন্টিটিটাই ওটাতে ট্রান্সফর্ম হয়ে যায়। এটাও তো একটা রূপান্তর। এবং তাদের আমাদের এখানে রয়েছে সেই সমস্ত ফিগারগুলো বা মেটাফরগুলো, তাদের মুখগুলো কিন্তু তাদের মতন। আমরা বুঝতে পারবো, আমাদের হিট করবে সেগুলো, যে আমরা অ্যাকচুয়ালি তাদেরকে কি চোখে দেখি বা কি চোখে দেখতে দেখতে তাদের কিভাবে জিনিসটার মানে তাদের পুরো পরিচিতিটাই কিভাবে চেঞ্জ হচ্ছে। এবং তারপরে ধরুন আস্তে আস্তে দেখছি রাক্ষস কক্ষস, ব্যঙ্গমা ব্যঙ্গমী। ব্যঙ্গমা ব্যঙ্গমী অ্যাকচুয়ালি কিরম আমরা কেউ বলতে পারবো না, খালি শুনে এসেছি। এবং এখানে আমরা যেটা দেখছি একটা অদ্ভুত একটা অন্য একটা রূপে দেখছি, বুঝতে পারছি এটা ব্যঙ্গমা ব্যঙ্গমী, আমরা বুঝতে পারছি যে এরকম হতে পারে। তারপর ধরুন আরেকটু যদি ভেতরে যাই, নোয়াজার, যেটা আমরা শুনে এসেছি বাইবেলের নোয়াজারকে যেমন এখানে নোয়াজার্ক একটা নেভিগেটরের কাজ করছে। আচ্ছা, আমাদের পরিবারের যে কোনো একজন বা যে কেউ বা বহু মানুষ আছে যারা আমাদের নেভিগেটরের কাজ করে পরিবারটাকে সামলে নিতে, স্রোতের সাথে সামলে নিতে। তো এখানে আমাদের নোয়াজার্কটা কিন্তু সেই কাজই করছে। কি আবার আর ধরুন তারপর যদি আমি বলি, বিভিন্ন গ্লাভস দিয়ে শ্রমিকদের যে গ্লাভস যারা, ওইটা দিয়ে আমাদের পুরো সানফ্লাওয়ারটা করা হয়েছে। সেটাও কিন্তু তাদেরকে একটা ডিউ রেসপেক্ট প্লাস সেলিব্রেট, মেন পুরো ব্যাপারটাই হচ্ছে আমাদের সাধারণত্বকে উদযাপন করা এবং সমস্তটাই সাস্টেনেবল মেটেরিয়াল যেগুলো, এবং খুব মানে মিনিমাম কস্ট যেগুলোর, এবং যেগুলো ধরুন আমরা মানে সাধারণ মানুষ, যেটা সাধারণ বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরে যে ধরনের জিনিসগুলো ধরুন আমরা ইউজ করে থাকি, সেগুলোই এখানে মানে ট্রান্সফর্ম হয়ে বা তাদের ইউটিলিটিটা চেঞ্জ করে এখানে দেখানো হয়েছে। কারেক্ট। একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করি, পাশে বসে থাকা মানুষটার সাথে এতদিন ধরে কাজ করতে খুব ভয়ঙ্কর অনেকে মনে করে? আমি মনে করি না একদমই ভয়ঙ্কর, কারণ আমি তো সেইভাবে দেখি না। ভয়ঙ্কর তো কোনো কোনো জায়গায় ঠিকই, একটা জায়গা অবধি তো মজা করছি সবই ঠিক আছে, কিন্তু একটা জায়গা তো অবশ্যই রয়েছে রেসপেক্টের জায়গা, সেটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, ভয়ঙ্কর নয়, তবে তিনি কিছু কিছু জায়গায় খুব স্ট্রিক্ট, সেই ডিসিপ্লিনটা আমাদেরকে মেনটেন করতে হবে। হ্যাভ টু। কি আবার তরুণদা, আবার তোমার কাছে ফিরবো আমি একদম শেষের দিকে। পুজোর কয়েক মাস আগে থেকে তোমার তো পুজো শুরু হয়ে যায়, পুজোর মধ্যেই থাকো। পুজোর 4 দিন আমরা তো তোমাদের সৃষ্টি দেখার জন্য ভিড় জমায়। তুমি কি মানে তোমার 4 দিন কি করো? আমি বেসিক্যালি এখানে আড্ডা মারার জন্যই পুজো করি। যেখানে পুজো করি আড্ডা মারা মানে আমি মানুষের জনগণের জন্য আমি দড়ি ধরবো, লাইন ধরে দাঁড়াবো, তারপরে কেউ কোনো কথা বলবে তার প্রশ্নের আনসার দেবো। সাধারণ জনগণ তাদেরকে জানানোটা আমার জরুরি, আমার কর্তব্য। এখানেই থাকো? আমি এখানেই থাকি, আমি এখানে আড্ডা মারি সারা দিন, এখানে এক হয়ে যায়। তখন মনে হয় সমস্ত ক্লান্তি, এই যে 1 মাস 1.5 মাসের যে ক্লান্তি সব দূর হয়ে যায়। আজকে ও এবছর প্রথম যুক্ত হয়েছে। কাল রাতেবেলা আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, আমার শরীর খুব খারাপ, হঠাৎ করে আমি মিউজিক টেস্ট করছিলাম। ও বললো একটু দাঁড়িয়ে গেলে হয় না, আরো 3 ঘন্টা দাঁড়িয়ে গেলাম। বাড়ি গিয়ে কি করবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, ঘুম তো হয় না, আমরা আবার কাটাছেড়া করি। আচ্ছা, কাল রাতেবেলা 2-3 অব্দি তাই হয়েছে। 4-5 জনে মিলে বসে আমরা কাটাছেড়া করেছি যে আমাদের কোথায় কি। সকালবেলা কিন্তু তাড়াতাড়ি চলো প্যানেলে এইগুলো হয়নি, এগুলো হয় না। আমার বলা আছে যে অ্যাড্রেস করতে, কোথায় কি হয়নি, কতটুকু ফাঁক আছে, টুকরো করে। আমার ছেলে পুলেদেরও বলা আছে যে খাওয়া দাওয়ার পর এই কাজটা হবে, খাওয়া দাওয়ার পর এই কাজটা হবে। এটার পরে আশিসকে বলছে, আশিস যে মানে আলোক সম্পাদনা করছে, ও বলছে দাদা 10টার সময় ঢুকবো, ঢুকে আমরা রাতেবেলা আজকে হোল লাইটটা দেখবো। আমার কাজ মোটামুটি কমপ্লিট। বাহ। তো একটা ডিসিপ্লিন দরকার, আসলে ডিসিপ্লিন, একটা মাল্টি ডিসিপ্লিনারি টাস্ক। এটা না থাকলে পরে না এত বড় দক্ষযজ্ঞ করা যায় না। রাইট।
আমি চাই যাতে তোমার এই ডিসিপ্লিন বজায় থাকুক, এবং তোমার এই ডিসিপ্লিনটা আছে বলে হয়তো আমরা নতুন নতুন কিছু দেখতে পাই, এবং আমি সেই দেখার লোভেই তোমায় বলছি তোমার এই ডিসিপ্লিন বজায় থাকুক, পুজো খুব ভালো কাটুক। সনাতনদা আমাদের সিটির মহাপুজোয় সময় দিয়েছে আমাদের তরফ থেকে, তো অনেক ধন্যবাদ। তোমার কেমন লাগলো? অনেকটা সময় নিয়ে নিলাম। ভালোই লাগলো, অনেক কথা তো বলা হয় না, অনেক না বলা কথা, এই যে না বলা কথাগুলো এই সময় বলছি, এই বলাটা আমার কাছে অনেক, তোমরা আমার থেকে জোর করে আদায় করে নিচ্ছ, হয়তো এরপরে অনেক তর্ক বিতর্ক যা কিছু হবে আমি সব আহ্বান করে নিচ্ছি, কারণ আমি না জেনে না বুঝে মুখ ফসকে কিছু বলছি না। তো সবাই খুব ভালো থাকুন, আনন্দে কাটুক, কিন্তু অন্যকে নিরানন্দ না করে নয়। কারেক্ট। সবাইকে শারদ শুভেচ্ছা রইল টিম সনাতন দিনের পক্ষ থেকে, আমাদের সিটির তরফ থেকে, সিটির তরফ থেকে এবং নলিন সরকার স্ট্রিটের তরফ থেকে। বাহ, অসাধারণ। সনাতনদা, আমাদের একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়, যারা আমাদের সমাজে পিছিয়ে পড়া মানুষ রয়েছেন তাদেরকে সাথে নিয়ে, তুমিও বহুবার আমাদের এই পার্ট হয়েছো পুজোর পরে, এই ইনিশিয়েটিভটা তোমার কেমন লাগে? আমার তো ভালো লাগে বলে আমি আজকে জোর করে এইসব জায়গায় পুজো করছি। আজকে আমি একা নই, আমার টিমের 20 জন নয়, আজকে এই বাচ্চাগুলো বসে রয়েছে, এরা পর্যন্ত আমার সাক্ষী, এরা আমার সঙ্গী, এদেরকে নিয়ে আমি চলতে চাই। আমি বলি সেই নোয়াজার ওল্ড টেস্টামেন্টে আমি নেভিগেটর, ওরা আমার দাঁড় বইছে। বাহ বাহ বাহ, অসাধারণ। আর তার সঙ্গে একটা কথা বলি, বলো। আজকে আমার মেয়েটা সম্পর্কে, যাকে নিয়ে দুর্গা পুজো, সেই দুর্গা, সেই ষোড়শী সুন্দরী, আমি তাকে অষ্টাদশী করেছি, তাকে আমি 2 বছর বয়স বাড়িয়েছি, কারণ প্রাপ্তবয়স্ক একটি মেয়ে, সে নটরাজের মতন ধ্বংসলীলায় নয়, সৃষ্টিশীলতায় সে নিত্যরতা, এবং সমস্ত পারিবারিক যা কিছু আছে আজকে মানে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে এসে সব কিছু সেরে সে নিজেই বলছে অহং অহম ভো, সেই নিজেই সর্বজ্ঞা। হ্যাঁ, তাকে আমরা শ্রদ্ধা করি, অন্তত ভালোবাসি, বুক পেতে বলতে পারি যে আমার মা বা আমার মেয়ে। বাহ, অনেক ধন্যবাদ। আমরা প্রত্যেকেই দেখবো সনাতনদা, শারদীয়ার শুভেচ্ছা, সারা বছরের শুভেচ্ছা, হাসি মুখে থাকো, রোয়াবে থাকো, ডিসিপ্লিনে থাকো, এবং সবাই যেটা বলে স্টাইলে থাকো। অনেক ধন্যবাদ সনাতনদা, খুব ভালো থেকো। আমাদের পুজো আমাদের স্টার এই এপিসোড আপনার নিশ্চয়ই ভালো লাগছে। আপনার চোখে এরকম কোনো স্টার আছে, আপনার পাড়ার পুজো স্টার, তারা কারা? তাদের নাম আপনি মেনশন করতে পারেন, তাদের মতামত জানাতে পারেন। আর আমাদের এপিসোড কেমন লাগছে, আমাদের পুজো আমাদের স্টার আপনাকে কতটা আনন্দ দিচ্ছে, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আমাদের এপিসোড। This song presented by Natraj Pipes, Pipes Ka Maharaj, powered by Akash Institute, associated by Chandran Pulse, Pansari Masala, Taste and Bite, Annapurna Swadist.